দর্শক, আজকাল আমরা অনেককেই আফসোস করে বলতে শুনি যে চুল মাথায় কম, মেঝেতে বেশি থাকে। হ্যাঁ দর্শক, নানাবিধ কারণে ইদানিং চুল পড়ার সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। এই চুল পড়ার সাথে সাথে কমে যাচ্ছে আত্মবিশ্বাস। তবে আশার কথা হলো, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে চুল পড়ার কারণগুলোই শুধু খুঁজে পাওয়া যায়নি, বরং বেরিয়েছে এর সমাধানও। কি সেই আধুনিক চিকিৎসাগুলো, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারের সৌজন্যে গ্লো উইথ ডক্টর সামিনার আজকের আয়োজনে। এবং প্রিয় দর্শক, চুল পড়ার সমস্যা এবং সমাধান নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডক্টর সৈয়দা সামিনা মাহজাবিন, ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপার্ট, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, আসগর আলী হসপিটাল, চিফ কনসালটেন্ট, স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। আপু, আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভির স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আপু, আমি ভালো আছি। এবং আপনাকে দেখে প্রথমে আসলে আপনি যেটা আমি বলবো, আপনার মাশাআল্লাহ চুলগুলো খুবই সুন্দর। আজকে তো আমরা চুল পড়া নিয়ে আলোচনা করব, তো আসলে আমার মনে হয় আজকের যে বিষয়টি খুবই দুশ্চিন্তার একটি বিষয়। যে কোনো মানুষকে আজকাল দেখা হলে এটা বলতে শোনা যায় যে চুল পড়ে যাচ্ছে, মাথা তো খালি হয়ে যাচ্ছে। এবং এটা আগে কিন্তু আপু এত শুনতাম না, ইদানিং বেশি শোনা যাচ্ছে। এটা কি আসলেই চুল পড়ছে আমাদের, নাকি আমরা নিজেরাই একটু ওভার কনসার্নড হয়ে এটা নোটিস করছি? আসলেই আগের থেকে চুলটা একটু বেশি পড়ছে। এটার একটা বড় কারণ হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, অথবা বলতে পারি যে অনিয়মিত লাইফস্টাইল, যেটা নাকি আমরা ঘুমের টাইম মেনটেন করতে পারি না। আমাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে। এছাড়া আমাদের খাবারের সমস্যা, সেজন্য অনেকের এখন পিসিওএস প্রবলেম আছে, সেটার জন্য হচ্ছে। কিছু তো বংশগত কারণ থাকে। আর কোভিড-19 পরে আসলে হেয়ার ফলটা একটু বেশি হচ্ছে। আর রিসেন্টলি একটা ট্রেন্ড ছিল কিটো ডায়েট, সেই কিটো ডায়েটের পরেও হেয়ার ফলটা অনেক বেশি হচ্ছে। সো হ্যাঁ, আগের তুলনায় একটু হেয়ার ফলটা বেশি। একই সাথে সবাই সচেতন একটু বেশি, সেজন্য এই টপিকসটা একটু বেশি আসে। তো সেক্ষেত্রে আসলে কয়টা চুল পড়লে এটাকে আমরা নর্মাল হেয়ার ফল হিসেবে ধরে নিই? সাধারণত 100 থেকে 150টা চুল পড়া নর্মাল। 100 থেকে 150 চুল পড়া নর্মাল, কারণ প্রত্যেকটা চুলের একটা আলাদা লাইফ জীবনচক্র থাকে। সো চুল পড়বেই, এটাই স্বাভাবিক। কনসার্নের বিষয় তখন হবে যখন এই চুল পড়াটা একটু এর থেকে বেশি হবে এবং ডিউরেশনটা বেশি হবে। 2-3 মাস যাবত হেয়ার ফল অনেক বেশি হচ্ছে। দেখা যায় যে শীতকালে সবারই একটু হেয়ার ফল হয়, কিন্তু অনেকের আছে সারা বছরই অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। মাটিতে চুল পড়ছে, বালিশের কভারে চুল, গোসল করলে চুল, চিরুনিতে অনেক বেশি চুল, তখন আসলে এটা কনসার্নিং বিষয়। না হলে 100 থেকে 150 চুল পড়াটা নর্মাল। এটা কি আপু আসলে সিজনের সাথে কোনো সম্পর্ক আছে, যে শীতকালে বেশি চুল পড়ে বা গরমকালে বেশি চুল পড়ে বা বৃষ্টির দিনে বেশি চুল পড়ে, ওয়েদারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? কিছুটা সম্পর্ক আছে। শীতকালে বেশি চুল পড়ার কারণ হলো শীতকাল আমাদের স্ক্যাল্পের ত্বকটা ড্রাই থাকে। ড্রাই হওয়ার কারণে আমাদের দেখা যায় যে খুশকির প্রবলেমটা একটু বেশি থাকে, বেশি হয়। এটা হলে তো চুলটা একটু বেশি পড়বেই। আবার আমাদের হেয়ারও ড্রাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা আমাদের কাজের প্রেশারে ওই লেভেলের যত্নটা নিতে পারি না। সো শীতকালে একটু বেশি চুল পড়ে আমরা বলি, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা আপু, আমরা অনেকে বলি যে চুল পড়ে যাচ্ছে, আবার কেউ বলে চুল পাতলা হয়ে যাচ্ছে। তো এই হেয়ার ফল আর হেয়ার থিনিং কি আসলে একই জিনিস? হেয়ার ফল হচ্ছে চুল প্রয়োজনের তুলনায় বেশি পড়া, আর হেয়ার থিনিং হেয়ার পাতলা হয়ে যাচ্ছে, যেটা আসলে বেশিরভাগ মানুষের হয়, সেটা হলো চুলের ঘনত্ব কমে যাওয়া। দেখা যায় অনেকেরই চুল পড়তেছে না, কিন্তু চুলের ঘনত্ব কমে গেছে। কিছু কিছু মানুষের বংশগতই হেয়ার থিনিং, চুল পাতলা থাকে। আবার কিছু কিছু মানুষের আসলে লাইফস্টাইলের কারণে চুল পাতলা হয়ে যাচ্ছে। তো হেয়ার ফল হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি চুল পড়া, আর হেয়ার থিনিং হচ্ছে চুলের ঘনত্ব কমে যাওয়া। আপু, ঘনত্বটা আসলে কেন কমে? যদি পড়ে নাই যায় তাহলে ঘনত্বটা কেন কমবে? আমরা অনেকে দেখি কি কেউ কেউ বলে যে আমার চুলগুলো মোটা মোটা, কেউ বলে আমার চুলগুলো পাতলা পাতলা। আসলে এই বিষয়টা কি? চুল কি আসলে মোটা পাতলা হয় কারো? হ্যাঁ, কারো কারো বংশগতই জন্মগতই তার চুলটা মোটা, আর কারো কারো তার জন্মগতই চুল পাতলা। হয়তো চুল পড়ছে না, কিন্তু তার চুল অ্যাকচুয়ালি পাতলা। আচ্ছা আপু, এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা এখন কনসার্নড বেশি, এই জন্য আমরা খেয়াল করছি আসলে চুল পড়ার বিষয়টা, বা আপনি শুরুতে কিছু কারণ বলেছেন। আমি আপনার কাছে একটু ডিটেলস জানতে চাই যে আসলে যে হেয়ার ফলটা ইদানিং বেড়েছে, এর পেছনের কারণগুলো একটু বিস্তারিত যদি জানতে পারি। অনেক বেশি হেয়ার ফল হওয়ার একটা বড় রিজন, সবাই অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন ধরনের জিনিস চুলে ইউজ করে। আবার এখন, আগে এটা খুব কম ছিল, এখন এই যে হেয়ার বোটক্স, হেয়ার কেরাটিন, চুল স্ট্রেট করার যে বিষয়টা, এটা হলে তো অনেক বেশি তাপ দেওয়া হয় চুলে এই কাজগুলো করার জন্য, সেই ক্ষেত্রে চুল বেশি পড়ে। এছাড়া বংশগত কারণ তো আছেই, হরমোনাল ইমব্যালেন্স আছে,
পিসিওএস এখন অনেক বেশি মেয়েদের ক্ষেত্রে, প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি অনেকের চুল পড়ে, সেটা অনেক সময় কন্ট্রোল হয় না। তারপরে অনিয়মিত লাইফস্টাইল, ঘুমের অভাব, স্ট্রেস, এই রিজনগুলোর জন্য চুল একটু বেশিই পড়ে। অনেকে আপু দেখা যাচ্ছে ডায়েট করছে, তখন কিন্তু অনেকে বলে যে আমি ডায়েট করা শুরু করার পর থেকে আমার হেয়ার ফলটা বেড়ে গিয়েছে। এটা কি আপু আসলে নিউট্রিশনের অভাবে এই জিনিসটা হ্যাঁ, হচ্ছে নিউট্রিশন কিনা? অভাবে হয়, কিন্তু সব ডায়েটে যে এটা হয় এরকম না। এটা হলো যদি প্রত্যেকটা পোর্শনের খাবার আমরা ঠিক মতো না নিই, যেমন কিটো ডায়েট, এখানে তো কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে না, সো চুল পড়াটা স্বাভাবিক। তো অনেকেই আছে যারা ডায়েট করে কিন্তু চুল পড়া ঠিক মানে চুল পড়ে না ওরকম, তার কারণ হলো সে তার প্রয়োজনীয় নিউট্রিশন নিচ্ছে, মানে ব্যালেন্স ডায়েট Balanced মেইনটেইন dietটা করতে করছে, হবে। হ্যাঁ। আচ্ছা আপু, খুব সুন্দর বলেছেন। আরেকটা যেটা আমরা চুলের সাথে খুব ভালো একটা সম্পর্ক হচ্ছে পানির। এখন অনেকে বলে কিন্তু যে এলাকা চেঞ্জ করেছি, বা চট্টগ্রামের মানুষ এটা বেশি বলে, লবণাক্ত পানি থাকে। অনেকে বলে কিন্তু আমি জায়গা চেঞ্জ করেছি, বাসা চেঞ্জ করার পর আমার হেয়ার ফল বেড়ে গিয়েছে। তো আসলে যে পানির সাথে কি চুল পড়ার সম্পর্ক আছে কিনা, বা পানিতে এমন কোনো উপাদান থাকে কিনা যেটার সাথে আসলে হেয়ার ফলের কোনো রিলেশন আছে? হ্যাঁ, গ্রামের বাড়িতে তো চুল অনেক বেশি পড়ে অনেকের, পানিতে আয়রন বেশি থাকার কারণে। পানিতে আয়রন থাকলে চুল পড়বে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা বলি যে পানিটা ছেঁকে নিতে, আচ্ছা, মানে ওই টাইপের ক্লায়েন্টদেরকে আমরা বলি যে অনেক বেশি হেয়ারের যত্ন নিতে। পানির সাথে কিছুটা সম্পর্ক আছে, একেবারেই না এরকম না। আর্সেনিক থাকে আপু অনেক সময়, যদি ইদানিং তো হ্যাঁ, আসলে হ্যাঁ। আর্সেনিক খুব একটা পাওয়া যায় না। আয়রন থাকে, আয়রনের ইদানিং আবার পরিমাণটা বেশি পানিতে থাকে। ময়লা থাকে, অনেক সময় হইতেই পারে। আমাদের চুল ঠিক মতো ক্লিন করা হয় না, সেই ক্ষেত্রে চুল পড়ে বেশি। আচ্ছা আপু, এরপরে যেটা আমি জানতে চাইবো, আপনি তো বললেন যে অনলাইনে আমরা অনেক কিছু দেখে আসলে এক্সপেরিমেন্ট করি। তো সেরকম আসলে অনলাইনে কিন্তু অনেক বিজ্ঞাপন দেখি যে বিভিন্ন তেল বা শ্যাম্পুর, এগুলো ইউজ করলে 7 দিনের মধ্যে একদম হেয়ার ফল কমে যাবে। এগুলো আসলে সত্যি কিনা এই ব্যাপারটা আপনার কাছে ডিটেলস জানবো ছোট্ট একটি বিরতি পরে। প্রিয় দর্শক, স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারের সৌজন্যে দেখছেন গ্লো উইথ ডক্টর সামিনা। কথা বলছি চুল পড়ার সমস্যা, তার সমাধান নিয়ে। ছোট্ট একটি বিরতি পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারের সৌজন্যে দেখছেন গ্লো উইথ ডক্টর সামিনা। আপু, বিরতির পূর্বে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আসলে এই যে আমরা দেখছি যে বিভিন্ন অনলাইনে কিন্তু প্রচুর, মানে আমরা মনে ফেসবুক খুললেই বিজ্ঞাপন চলে আসছে যে এই তেলটা ব্যবহার করলে 7 দিনের মধ্যে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, চুল গজাবে। শ্যাম্পুরও বিজ্ঞাপন দেখছি। এগুলো আসলে কি কার্যকর কিনা, বা আসলে কি এটা শুধুমাত্র আমাদেরকে বোকা বানানো হচ্ছে কিনা? শুধু একটা শ্যাম্পু বা শুধু একটা অয়েল মানে তেল, এটা চুল পড়া কমাবে, ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মিথ, এটা একটা ভুল। কারণ আমরা যখন চুলে তেল ইউজ করি, সেটা আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, চুলকে হেলদি করে। যখন আমরা শ্যাম্পু ইউজ করি, সেটা আমাদের স্ক্যাল্পকে ক্লিন রাখে। সো এটা আমাদের চুলকে হেলদি রাখতে হেল্প করে। চুল পড়া কমানোর জন্য এটা একমাত্র ট্রিটমেন্ট বা একমাত্র এটা দিয়েই হবে চুল পড়া কমবে, ব্যাপারটা এরকম না। আবার কিছু স্ক্যাল্পের ডিজিজ থাকে, যেমন খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস, অনেকের স্ক্যাল্প সোরিয়াসিসও থাকে। সেই ক্ষেত্রে ডক্টররা আমরা কিছু মেডিকেটেড শ্যাম্পু সাজেস্ট করে থাকি, যেটা ওই রোগটা সারাতে হেল্প করে। কিন্তু এমন না যে এই শ্যাম্পুটা বা এই তেলটা ইউজ করলে চুল আর পড়বে না, ব্যাপারটা এরকম হয় না। মানে একটা actually। কম্বাইন্ড ট্রিটমেন্ট, আপনাদের ট্রিটমেন্টের পাশাপাশি হ্যাঁ, ওটা এটা সাজেস্ট এটা করা হলো হচ্ছে। চুলকে হেলদি রাখার জন্য, বাট এটাই একমাত্র চিকিৎসা। 7 দিন ইউজ করলে ঠিক হয়ে যাবে, এই তেল ইউজ করে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, বেবি হেয়ার গ্লো করছে, এরকম কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই। ধন্যবাদ আপু। আসলে আপু, চুল তো আমার মনে হয় এখন ছেলে হোক মেয়ে হোক সবারই চুল পড়ে, আমরা চুল আঁচড়াতে গেলে পড়ে যাচ্ছে। এখন জানতে চাচ্ছি কখন চিকিৎসকের শরণাপন্ন হব, কখন আমার কনসার্ন হওয়া উচিত যে আসলে আমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, বা আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন যে এটা হেয়ার ফল হচ্ছে? আমরা সাধারণত রোগীদেরকে বলি যে 2 থেকে 3 মাসের বেশি যদি চুল পড়ে, চুল পড়ার পরিমাণটা যদি এত বেশি হয় যে সে যেখানে সেখানে চুল দেখছে, গোসলের সময়, বালিশের কভারে, এবং যদি সাথে মাথার স্ক্যাল্পের ইচিং থাকে বা ব্রণ থাকে বা আদার্স কিছু প্রবলেম থাকে এবং কিছু শারীরিক প্রবলেম থাকে, তাহলে আমরা তাড়াতাড়ি খুব দ্রুত ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে বলি। আচ্ছা আপু, আমাদের তো অনেকের অ্যালার্জির সমস্যা থাকে, স্কিনে অ্যালার্জি থাকে বা খাবারে অ্যালার্জি থাকে। তো এই অ্যালার্জির কারণে কি হেয়ার ফলটা বেশি হতে পারে কিনা? অনেকের হয় যাদের ব্লাডে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, কোনো একটা নির্দিষ্ট খাবার খেলে তার শরীরে অ্যালার্জি হচ্ছে, তার মাথায় ইচিং হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় হয়, তবে এটা খুব রেয়ার। আচ্ছা আপু, এবার আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের কিন্তু এখন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে, এবং আমাদের যেটা আমরা বলি অ্যাস্থেটিক ডার্মাটোলজি, তো আপনাদের এই সেক্টরে আসলে এই হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য আপনারা কি কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে থাকেন? এটা অ্যাকচুয়ালি কারণের উপর ডিপেন্ড করে। যেমন একজন রোগী যখন আসে, আমরা তাকে ফার্স্টে কিছু ব্লাড টেস্ট করতে দেই, মানে যারা হেয়ার ফলের প্রবলেম নিয়ে আসে ব্লাড টেস্ট করতে দেই।
আমাদের কিছু হেয়ারের টেস্টও আছে, যেটা করলে আমরা বুঝি যে তার আসলে হেয়ার কেমন পড়ছে। তারপরে কিছু হিস্ট্রি নেই, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা তাকে ট্রিটমেন্ট সাজেস্ট করি। অ্যাডভান্স ট্রিটমেন্ট যে প্রথমেই দেই ব্যাপারটা এরকম না, কিছু মেডিকেশন আমরা প্রথমে স্টার্ট করি। তবে এখন যেহেতু অনেক কিছুই অ্যাডভান্স, সো কিছু কম্বিনেশন ট্রিটমেন্ট থাকে। সেই ট্রিটমেন্টগুলো যেমন হেয়ার পিআরপি, এটা সাধারণত এটার রেজাল্ট খুব ভালো। কম্বিনেশন ট্রিটমেন্ট যখন আমরা দিই, মেডিকেশনের সাথে সাথে আমরা হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা নিতে বলি। এটার রেজাল্ট আমরা এখন পর্যন্ত খুব ভালো রিভিউ পেয়েছি। তবে এমন না যে এটা সবার ক্ষেত্রে সেমভাবে কাজ করে, এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন গ্রোথ ফ্যাক্টর, হেয়ার এক্সোজোম থেরাপি, এগুলো আরেকটু বেশি অ্যাডভান্স, যেটার অ্যাকচুয়ালি ওরকম না যে এটাতেই চুল পড়া কমবে। এটা আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট হিসেবেই সাজেস্ট করে থাকি, তবে হেয়ার পিআরপির রেজাল্ট ভালো। আচ্ছা আপু, হেয়ার পিআরপির কথা যেটা বললেন, পিআরপি কি শুধু হেয়ার ফলের চিকিৎসা হিসেবেই আমরা ব্যবহার করি, নাকি আরও কোনো প্রবলেমের ক্ষেত্রে পিআরপিটা ব্যবহার করা হয়? পিআরপিটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, মানে আমরা রোগীর ব্লাড থেকেই সেন্ট্রিফিউজ করে প্লাজমাটা বের করি, যেটা অ্যাকচুয়ালি রিজেনারেটিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। এটা হেয়ারের মধ্যে যেমন আমরা হেয়ারের ট্রিটমেন্টে যেমন করি, হেয়ার ফলিকলটা স্টিমুলেট করে হেয়ারটা বাড়ায়, তেমন এটা আমরা স্কিনেও করি। স্কিনে গ্লো আনতে কাজ করে, অ্যান্টি এজিংয়ে কাজ করে। ব্রণের পরে যে ব্রণের স্কার মানে গর্ত হয়ে যায়, সেটাতেও হেয়ার মানে ফেস পিআরপিটা খুব ভালো কাজ করে। আচ্ছা আপু, এই যে পিআরপি, এক্সোজোম, বিভিন্ন আপনি ট্রিটমেন্টের কথা বললেন, এগুলো আসলে ঠিক কতদিন পর্যন্ত চিকিৎসাটা চালিয়ে যেতে হয়? কারণ অনেকের তো কনসার্ন থাকে যে কতদিন পরে আসলে আমি একটা রেজাল্ট পাবো, বা পিআরপি কয়টা সেশন নিলে ভিজিবলি তারা হেয়ার গ্রোথ দেখতে পাবে বা হেয়ার ফলটা প্রিভেন্ট করা যাবে? এটা একটা ভালো কোশ্চেন, অনেকেই জিজ্ঞেস করে। অনেকে মনে করে যে একটা সেশন পিআরপি করলেই তার হেয়ার ফল কমে যাবে। এটা অ্যাকচুয়ালি কন্টিনিউশন প্রসেস। আমরা সাধারণত 4টা থেকে 6টা সেশন করতে বলি, 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ গ্যাপে গ্যাপে করতে বলি। কিন্তু এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়, সবারই যে 4টা 6টাতে হবে এমন না। আমাদের এমন রোগীও আছে যার 25টা সেশন লাগছে। না, অনেকের কিন্তু মন খারাপ হয়ে যায় যে পিআরপি করে আসলাম, কই চুল তো গজাচ্ছে না বা পড়া বন্ধ হচ্ছে ওটা না। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কারো 4টাতে কমে যাচ্ছে, কারো 6টা লাগতেছে, কারো হয়তো 2-3টা সেশনের পর বেবি হেয়ার গ্রো করা শুরু করে কিন্তু হেয়ার ফল কমে না, কারো আবার আগে হেয়ার ফল কমে পরে বেবি হেয়ার গ্রো করে। এটা তো অ্যাকচুয়ালি রোগীর নিজের ব্লাড থেকে নিয়ে করছিস, তো এটা এক একজনের এক এক রকমভাবে কাজ করে। আচ্ছা আপু, আরেকটা যেটা বিষয়, চুল তো আসলে শুধু মেয়েদের না, ছেলেদেরও পড়ে, এবং অনেকের কিন্তু আমরা দেখি যে বংশগতভাবে চুল পড়ে যাচ্ছে। একেবারে মানে দেখা যাচ্ছে তাদের একটা সেন্ট্রাল যে প্লেসটা, ওই জায়গাটা মানে দুই পাশে চুল থাকছে, মাঝখানে নাই। তো আমি একটু জানতে চাচ্ছি, ছেলে আর মেয়েদের ক্ষেত্রে কি হেয়ার ফলের কোনো ডিফারেন্স আছে কিনা, বা ট্রিটমেন্টেরও কোনো আলাদা হয় কিনা? সাধারণত কিছু রিজন সেম থাকে, যেমন স্ট্রেস, মানসিক চাপ, লাইফস্টাইল, তারপরে কিভাবে সে কি খাবার খাচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এগুলো কিছু কমন থাকে। তবে সাধারণত মেয়েদের হরমোনাল জনিত সমস্যা, পিসিওডি, প্রেগনেন্সি, এই টাইপের প্রবলেমের জন্য চুলটা বেশি পড়ে। আর ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগই বংশগত হয়, আর অ্যান্ড্রোজেনিক কিছু সমস্যার কারণে এটা হয়। আচ্ছা আপু, দেখা যাচ্ছে আমরা তো মেয়েরা একটু নিজেদের চুল নিয়ে বেশি কনসার্ন থাকে বলে আমার মনে হয় তারা একটু ডক্টরের কাছে যায় বেশি, কিন্তু ছেলেদেরও কিন্তু আমরা দেখছি যে আসলে চুল অনেক পড়ছে ইদানিং, কিন্তু মেল পেশেন্টও আপনাদের কাছে অনেক আসে। তো এই যে ছেলেদের চুলটা কেন ইদানিং মেয়েদের থেকে বেশি পড়ছে, এই বিষয়ে আরেকটু জানবো, তবে ছোট একটি বিরতি পরে। প্রিয় দর্শক, চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে আমাদের কিন্তু এখনও অনেক আলোচনা বাকি আছে। দেখছেন গ্লো উইথ ডক্টর সামিনা, পাওয়ার্ড বাই স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। ছোট্ট একটি বিরতি পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার চলে এলাম। আমরা কথা বলছি চুল পড়ার সমস্যা এবং সমাধান নিয়ে। আপু, ওই যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তারা তুলনামূলক স্কিন বা চুল নিয়ে আমাদের থেকে একটু কম কনসার্ন থাকে, বা ডক্টরের কাছে আসলে যায় না, নিজে নিজেই দেখা যায় কিছু একটা এক্সপেরিমেন্ট করে। তো আমার পরিচিত একজনকে আমি দেখেছি যে তার আসলে এই যে টাক পড়ার সমস্যা ছিল, কি যেন একটা সাবান দিয়ে মানে তারা চুল ওয়াশ করার পরে যে কয়টা চুল ছিল সেই কয়টাও পড়ে গিয়েছে। আসলে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো কি করা ঠিক কিনা? ছেলেদের চুল বেশি পড়ে মেয়েদের থেকে, কারণ ছেলেরা কনসার্ন হয় না, ছেলেরা যত্ন নেয় না, ঠিকমতো শ্যাম্পু করে না, ঠিকমতো তেল দেয় না। আর ছেলেদের বংশগত রিজনটা একটু বেশি থাকে সেজন্য। আর এক্সপেরিমেন্ট এটা সবাই করতেছে, এবং সবারই এই জন্যই হেয়ার ফলটা ইদানিং বেশি হয়। এই ধরনের এক্সপেরিমেন্ট সোশ্যাল মিডিয়া দেখে বা ফেসবুকে অ্যাড দেখে করা উচিত না। অবশ্যই হেয়ার ফলের জন্য আগে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপু। এবং আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই, সেটা যদি আমি এনশিয়েন্ট টাইম থেকে আমাদের মা চাচি থেকে শুরু করি, তেলের গুরুত্বটা কিন্তু তারা সবসময়
মানে তুই চুলে তেল দিস না, এজন্য তোর চুল পড়ে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, বা শ্যাম্পু করার আগে একটু তেল দিয়ে নিস। আসলে চুলের খাদ্য হিসেবে বা চুলের জন্য এই তেলের গুরুত্ব কতখানি, বা কি ধরনের তেল আসলে ব্যবহার করাটা ভালো? অনেকে তো সরিষার তেলও মাথার মধ্যে দেয়, তো আসলে চুলের জন্য তেলের গুরুত্ব আসলে কতটুকু? চুলের জন্য তেলের গুরুত্ব আছে, তার মানে এই না যে তেল দিলেই চুল পড়বে না বা তেল দিলেই চুল ভালো থাকবে। অনেক স্ক্যাল্পের রোগে আমরা তেল দিতে মানাও করি। আবার আমাদের মা খালারা বলতো তেল সারা রাত দিয়ে রাখলে চুলের গোড়া মোটা হবে, আর আমরা বলি তেল সারা রাত দিয়ে রাখলে চুলের গোড়া পাতলা হবে। আচ্ছা, আমরা বলি, সাধারণত আমি বলি আমার রোগীদেরকে গোসলের আগে যদি তেল দিতে হয় সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বা 3 দিন তেল দিয়ে 20-30 মিনিট ম্যাসাজ করে দেন শ্যাম্পু করবে। এবং আমি প্রতিদিন শ্যাম্পু করতে বলি, কারণ চুলের সাথে ফেসের একটা রিলেশন আছে। আমরা ফেসে অনেক কিছু ইউজ করি, সেটার জন্য আমাদের চুলে ময়লা হয়, যারা বাইরে যায় না তাদেরও হয়। সো আমি বলি যে প্রতিদিন চুল শ্যাম্পু করতে, তাতে স্ক্যাল্প ক্লিন থাকবে, চুলটা ময়শ্চারাইজ হবে, তাহলে চুল পড়াটা কম হবে। আর তেলের গুরুত্ব যে একেবারেই নেই তা না, চুল অনেক সময় আমাদের ড্রাই হয়ে যায়, স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে তো তেল অনেক ভালো কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপু। যেহেতু আপু আপনি একজন অ্যাসথেটিক এক্সপার্ট, আপনি নিশ্চয়ই আপনার কর্মক্ষেত্রে যে প্রসিডিওরগুলো বলেছেন, পিআরপি, এক্সোসোম, এগুলো নিয়মিত করছেন। আমরা একটু দেখতে চাই যে আসলে আপনি এই প্রসিডিওরগুলো কিভাবে করছেন, বা রোগীরা কিভাবে উপকৃত হচ্ছে, আপনি যদি আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, অবশ্যই আমার একটা ডেমো আছে, দেখতে পারেন। চলুন দর্শক, আমরা একটু ছোট্ট করে দেখে আসি ডক্টর সৈয়দা সামিনা মাহজাবিন আপু কিভাবে তার কর্মক্ষেত্রে এই প্রসিডিওরগুলো করে থাকেন। আপু, আপনার ভিডিওতে দেখলাম আপনি একজনের স্ক্যাল্পের মধ্যে সিরিঞ্জ দিয়ে পুশ করছিলেন, আসলে এটা কোন প্রসিডিওরটা ছিল? এটা হেয়ার পিআরপি। আমরা পেশেন্টের ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে একটা প্লাজমা বের করি, সেটা আমরা ইনজেকশনের মাধ্যমে মাথায় পুশ করি। অনেক সময় আমরা একটা মেশিন আছে নিডলিং, মাইক্রো নিডলিং, সেটা দিয়েও আমরা মাথায় এটা পুশ করি। মানে আমার নিজের শরীর থেকে নেওয়া উপাদান দিয়ে আমি উপকৃত হচ্ছে, আমার বাইরে থেকে আসলে এটা খুব অথেন্টিক প্রসেস এবং এটার রেজাল্ট খুব ভালো। আপু, যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু অনেক ধরনের মিথ বা ভুল ধারণা থাকে যে এটা করলে এটা হবে। শুরুতে যেমন একটা আমি বলেছি যে অনেকে বলছে এই চ্যালেঞ্জ দিচ্ছে, 7 দিন চ্যালেঞ্জ, চুল একদম পড়া বন্ধ হয়ে যাবে। তো আসলে আমাদের দেশে কি কি প্রচলিত ভুল ধারণা আছে এই চুল পড়া নিয়ে বা এর চিকিৎসা নিয়ে? আপনি চিকিৎসক হিসেবে আসলে কি কি পাচ্ছেন? চুল পড়া নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে চুল কেটে ফেললে চুল বাড়বে, চুল পড়া কমবে। দেখা যায় যে অ্যাডাল্ট একজন পার্সনের চুল ন্যাড়া করে দিছে, আচ্ছা, কারণ চুল পরের বার যখন উঠবে তখন চুল পড়া কমবে। এটা কিন্তু আপু আমরা ছোট বাচ্চাদের দেখি বেশি, যে বারবার ন্যাড়া করে দিলে ঘন হয়ে গজাবে হ্যাঁ, চুল। এটা বড়রাও এখন ফেস করছে। বড়রা নিজেরাও চুল পুরা ফেলে দেয়, ফেলে দিয়ে হেয়ার ক্যাপ ইউজ করে। তাদের ধারণা চুল কেটে দিলে পরে যখন চুল উঠবে সেটা নতুন চুল উঠবে বা চুল পড়া কমবে, এটা একটা ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা, যে কোনো একটা হেয়ার অয়েল, আমি এর আগেও বললাম, বা হেয়ার শ্যাম্পু ইউজ করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর আধুনিক ট্রিটমেন্ট নিয়ে একটা ধারণা আছে, হেয়ার পিআরপি একটা সেশন করলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। এই ধারণাগুলো নিয়ে এখনও রোগীরা আমাদের কাছে আসে। আসলে আপু কতদিন পর্যন্ত একটা রোগীর ধৈর্য ধরতে হবে বা ওয়েট করতে হবে? এটা ডিপেন্ড করে, এটা এক একজনের এক এক রকম সমস্যা, সমস্যা অনুযায়ী সমাধান। কারো বংশগত সমস্যা, তাকে তো কন্টিনিউশন প্রসেস করতে হবে, 6টা থেকে 8টা সেশন পরেও তাকে মেইনটেনেন্স ডোজে যেতে হবে। হেয়ার পিআরপির কথা যদি বলি, কারো কোন একটা জ্বরের কারণে, কোন একটা বড় রকমের জ্বর হয়ে, টাইফয়েড, ডেঙ্গুর কারণে হেয়ার ফল হচ্ছে, সেই সব রোগীদেরকে তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, তার দেখা যায় অনেক বেশি পিআরপি সেশন লাগছে না, 4টা-6টাতেই হয়ে যাচ্ছে। তো এটা ডিপেন্ড করে, এক একজনের এক এক রকম। আপু, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কথা যেহেতু বলেছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই আসলে কোন ধরনের খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত যাতে হেয়ার ফলটা কমে, বা কোনো ধরনের সাপ্লিমেন্টস নেওয়া উচিত কিনা? যদি হেয়ার ফলের সমস্যা থাকে, ডক্টর তো সাপ্লিমেন্ট দিবেই, মাল্টিভিটামিন দিবে, বায়োটিন দিবে, ভিটামিন ই দিবে। অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হেয়ার ফল হয়, আমরা ভিটামিন ডি কোর্স দিই। আর খাবার আমরা বেশিরভাগই ফাস্ট ফুড খাই, যেটা আমাদের আসলে উচিত না। সো হেলদি খাবার খাওয়া উচিত, পর্যাপ্ত ঘুমানো উচিত, এইগুলো মেনটেন করলে হেয়ার ফল কমবে। আমার মনে হয় খাবার দাবারটা আমরা মেনটেন করতে পারলেও ঘুম বা স্ট্রেস, এটা এখন মেনটেন হয় না আসলে এখন খুব বেশি। এটা একটা বড় রিজন হেয়ার ফলের। আপু, আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর তথ্য পেলাম। এবার আপনার কাছে আমি সব শেষে যেই বিষয়টা নিয়ে জানতে চাই, হেয়ার ট্রান্সপ্লান্ট। আপনি কিন্তু একজন অ্যাসথেটিক এক্সপার্ট এবং আপনি হেয়ার ট্রান্সপ্লান্টও করছেন। আমাদেরকে একটু ছোট্ট করে বলেন যে হেয়ার ট্রান্সপ্লান্টটা আসলে কতটুকু সেফ, বা এটার আসলে সাকসেস রেট কতটুকু, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এটা খরচটা কেমন, এটা একটু জানতে চাই আপনার কাছে। হেয়ার ট্রান্সপ্লান্ট সেফ, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে মাথায় কিছু চুল থাকতে হবে যে আমি ওই হেয়ারটা নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আচ্ছা,
আর এটার খরচ অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক এক রকম। আমরা স্কিনোলজিকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছি, আমাদের সাথে ইন্টারন্যাশনাল টিমও আছে। এখানে আমাদের খরচটা অনেক কম। আমাদের প্যাকেজ থাকে, সাথে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে কিন্তু এটা মেনটেন করার জন্য পিআরপি করতে হয়, হেয়ার পিআরপি। আমরা প্যাকেজ হিসেবে 5টা 6টা হেয়ার পিআরপি ফ্রি দিয়ে দিচ্ছি, কমপ্লিমেন্টারি দিচ্ছি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে। সো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অনেক বেশি খরচ, এখন এই ধারণাটা ভুল, আমরাই কম খরচে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছি। আপু এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটাও কি আসলে পিআরপির মতো সেশন চালাতে হয়, নাকি একবার ট্রান্সপ্ল্যান্ট করলেই হেয়ার আসলে এটা হয়ে ট্রান্সপ্ল্যান্ট যায়? একবার করলেই হয়, বাট তারপরে হেয়ার কেয়ারটা করতে হয় এবং হেয়ার পিআরপি কন্টিনিউ করতে হয়। মানে মোদ্দা কথা হচ্ছে আমরা যেটাই করি এটাকে আমার আসলে ধরে রাখতে হবে, যত্নটা ধরে রাখতে হবে, কন্টিনিউশন প্রসেস থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত থাকেন, কিন্তু আজকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এত সুন্দর সুন্দর তথ্য দর্শকদের দিয়েছেন, এবং আমার মনে হয় দর্শকদের যে বিভ্রান্তিগুলো ছিল বা যে ভুলগুলো তারা করতেন, আজকের পর থেকে আশা করি আর করবেন না। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসবার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চুল পড়া আপাত দৃষ্টিতে হতাশার কারণ হলেও নিয়মিত যত্ন নিলে এবং চিকিৎসকের সঠিক পরামর্শ নিলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। সুতরাং বিভ্রান্তিকর কোনো বিজ্ঞাপন বা অবৈজ্ঞানিক পরামর্শ না নিয়ে ভরসা রাখতে হবে চিকিৎসকের উপরে। আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সঙ্গে থাকবেন।